একটা মিনিট, আমার স্ক্রিনটা কাজ করছে না কেন? হ্যাঁ, শোনা যাচ্ছে আমাকে? দেখা যাচ্ছে স্ক্রিন? আচ্ছা, ঠিক আছে। আমি আমার পরিচয়টা একটু দেই। আমি এস এম মাহবুবুর রহমান। আমি প্রায় 19 বছর ধরে এইচআর, ওডি এবং ট্রেনিং প্রফেশনে কাজ করছি। আমার আম, যদি আমি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা বলি, আমি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে আমি ইংলিশে বিএ অনার্স এবং পাশ করি। তারপরে আমি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে এমবিএ করি এইচআর এ। তারপরে আমি ঢাকা ভার্সিটির আইবিএ থেকে এইচআরএমসি কোর্স করি এবং আমি পরবর্তীতে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আমি এলএলবি পাশ করি এবং আমি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করেছি। আজকে আমি আমার ইন্ডাস্ট্রি এক্সপেরিয়েন্সটাও শেয়ার করবো আপনাদের সাথে। আমি এখন বর্তমানে আছি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবির হেড অফ এইচআর হিসেবে আছি। এর আগে আমি কাজ করেছি আম, বিভিন্ন সেক্টরে কাজ করেছি। আমি পলমল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে কাজ করেছি। এটা ছিল গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ। দেন আমি অলিম্পিক ইন্ডাস্ট্রিতে কাজ করেছি। সেটা হচ্ছে, আপনারা জানেন যে অলিম্পিক বিস্কিট বাংলাদেশে এক নাম্বার বিস্কিট, এনার্জি বিস্কিট। তারপরে আমি ছিলাম সুপারস্টার গ্রুপে, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স। দেন আমি ছিলাম ডোরিন পাওয়ারে, এটা প্রাইভেট পাওয়ার সেক্টর। এবং তার আগে আমি ছিলাম, তারপর ছিলাম পান্ডুঘর গ্রুপে। সেটা আপনারা জানেন যে পোলার আইসক্রিম, ড্যান কেক, এরকম আরো 20টা কনসার্ন নিয়ে পান্ডুঘর গ্রুপ। পান্ডুঘর গ্রুপে প্রায় 20টার মতো কনসার্ন আছে। ওটা আমি ডিজিএম এইচআর হিসেবে ছিলাম। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে টিম ওয়ার্ক। দীপু কে আছো মডারেটর হিসেবে? হ্যালো। আমি কিন্তু মানে ইয়ের স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। কেউ যদি কমেন্ট বক্সে কিছু লিখে আমাকে একটু প্রম্পট করতে হবে, হ্যাঁ? আমি আমি আমার হ্যাঁ, বা যদি কোনো ডিসকানেকশন হয় আমাকে একটু জানাবে, কারণ আমি কিন্তু তোমার ওই স্ক্রিনটা দেখতে পাচ্ছি না, আমি শুধু আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। সো টিম ওয়ার্ক নিয়ে যদি আমি প্রথমে যেটা বলবি, আমরা টিম ওয়ার্ক কিন্তু সবাই কম বেশি কাজ করেছি, যেহেতু আমরা ইউনিভার্সিটি, স্কুল কলেজ পাশ করে ইউনিভার্সিটি পড়ছি, অনেকেই পাশ করে ফেলেছি। সো টিম ওয়ার্ক নিয়ে সবারই একটা ছোটখাটো ধারণা আছে। সবাই কোনো না কোনো টিমে আমরা কাজ করেছি। আমরা সেটাকে হয়তো ফর্মালি সেটা ডেফিনেশনটা আমরা আগে বুঝি নাই বা চিন্তা করি নাই, কিন্তু ওই প্রসেসের মধ্য দিয়ে কিন্তু আমরা সবাই এসেছি। ঠিক আছে? তো আমি যদি একটু ফর্মাল ডেফিনেশনটা বলি, টিমওয়ার্ক ইজ দ্য কোলাবোরেটিভ এফোর্ট of individuals working together toward a common purpose where trust, communication and accountability drive success. সোজা কথা হচ্ছে যে আমাদের
আমাকে শোনা যাচ্ছে? জি স্যার। আমার মনে হয় ডিসকানেক্টেড হয়ে গিয়েছিল সামহাউ। স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। আমরা কি হোয়াট ইজ টিম ওয়ার্ক এই স্লাইডে আছি, তাই তো? আমার স্লাইডটা সামহাউ ঠিকভাবে ইয়ে করছে না। এখন এখন আমরা কোথায় আছি? সেম জায়গায় আছি? হোয়াট ইজ হ্যাঁ, রাইট। তাহলে এখন মধ্যে কাজ করছে আর কি। এনিওয়ে, তো যেটা বলছিলাম যে প্রত্যেকটা যখন আমরা কোনো অর্গানাইজেশনের গোল অ্যাচিভ করতে চাই, ওখানকার প্রত্যেকটা ডিপার্টমেন্ট যদি একসাথে কাজ করে তবেই কিন্তু আমরা সেটাকে প্রপারলি ওই গোলটা আমরা অ্যাচিভ করতে পারি। যেমন আমি ধরি, যদি আমরা অনেকে মনে করি প্রোডাকশন প্রোডাক্টটা বানায় এবং মার্কেটিং এবং সেলস হচ্ছে তারা সেল করে, তাহলে বোধহয় অর্গানাইজেশন তার গোলটা অ্যাচিভ করতে পারবে। আসলে কিন্তু না, এখানে শুধু দুইটা ডিপার্টমেন্ট কাজ করলেই হবে না। এখানে এইচআর যদি ঠিকভাবে রাইট পিপলটাকে নিয়োগ না দিতে পারে, তাদেরকে ট্রেনিং দিতে না পারে, তার ইফিসিয়েন্সি বাড়াতে না পারে, তাহলে সে ভালোভাবে কাজ করতে পারবে না। আবার সাপ্লাই চেইন যদি ঠিকভাবে র মেটেরিয়াল কিনতে না পারে, যাবতীয় জিনিসপত্র পারচেজ করতে না পারে, তাহলে প্রোডাকশন কাজ করতে পারবে না। আবার অ্যাকাউন্টস ফাইন্যান্স যদি ঠিকভাবে হিসাব নিকাশ না রাখে, তাহলে কিন্তু সবার বেতন দেওয়া যাবে না বা রেভিনিউ ক্যালকুলেশন করা যাবে না। সো আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে টিম ওয়ার্কটা হতে হবে প্রপারলি। প্রত্যেকটা অর্গান, প্রতিটা পিপল যখন সমানভাবে কাজ করবে, তাদের দায়িত্ব নিয়ে কাজ করবে, যার যে রোল থাকবে সেই রোলটা সে পালন করবে, তখনই কিন্তু একটা অর্গানাইজেশন তার গোলটাকে অ্যাচিভ করতে পারে। একইভাবে যদি আমি আরো ছোটভাবে বলি, আমরা যদি একটা টিমের কথা, একটা ডিপার্টমেন্টের কথা চিন্তা করি, যেমন আমি যদি বলি মার্কেটিং ডিপার্টমেন্ট। মার্কেটিং ডিপার্টমেন্টে একটা টিম থাকে ডিজাইন করে, একটা টিম থাকে তারা কন্টেন্ট ক্রিয়েশন করে, একটা টিম থাকে তারা বিভিন্ন আইডিয়া জেনারেশন করে, কমিউনিকেশন করে, বিভিন্ন ধরনের অ্যাড ডিজাইনিং অ্যাড বানায় এবং বিভিন্ন মিডিয়াতে অ্যাডটা প্রচার করে। সো এই তিনটা অর্গান বা চারটা অর্গান যখন একসাথে কাজ করবে, তখনই কিন্তু মার্কেটিং ডিপার্টমেন্টটা সাকসেসফুলি তাদের রোলটা প্লে করতে পারে। সো এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে টিম মেম্বারদের মধ্যে সবাইকেই তাদের যার যার যে দায়িত্ব, যার যার যে প্রথমত তার মিশন ভিশন গোলটা কি ক্লিয়ার থাকতে হবে, এবং টিম মেম্বারের প্রত্যেকটা ব্যক্তি তাদের যে নিজস্ব দায়িত্ব দেওয়া আছে সেই দায়িত্বের প্রতি তাকে জানতে হবে তার রোলটা কি, তার কাজটা কি। তারপরে তাকে ডেডিকেশন নিয়ে বিভিন্ন প্রত্যেকের সাথে কোলাবোরেশন করে তাকে আগাতে হবে। এটাই হচ্ছে মেইনলি হচ্ছে টিম ওয়ার্ক আর কি। ঠিক আছে, এটাকে আমরা বেসিক্যালি টিম ওয়ার্ক বলে থাকি। এখন এই টিম ওয়ার্কের টিম রোল এবং ডাইনামিক্স আছে। প্রত্যেকে তো একই কাজ করবে না। একটা টিমে কেউ লিডার থাকবে, কেউ থিঙ্কার থাকবে, কেউ ডুয়ার থাকবে, কেউ সাপোর্টার থাকবে, কেউ কমিউনিকেটর থাকে। সো এটা টিমের সাইজের উপর ডিপেন্ড করে। ছোট টিম হলে কম লোকজন থাকে, বড় টিম হলে বেশি রোল থাকে। যেমন যে লিডার, সে তো গাইড করবে টিমকে এবং তাদের
সে রাইট ট্র্যাকে আছে কিনা সেটা মনিটর করবে, যে তার অন্যান্য টিম মেম্বাররা ঠিকভাবে কাজ করছে কিনা, তাদের যে গোল সেই গোলের দিকে তারা ঠিকভাবে যাচ্ছে কিনা, রাইট ট্র্যাকে আছে কিনা, হ্যাঁ সেভাবে তাকে লিড করবে। থিঙ্কার যে সে বিভিন্ন আইডিয়া জেনারেট করবে, প্রবলেম সলভিং করবে। আবার ডুয়ার আছে অনেকে ফিজিক্যালি যে মানে অ্যাক্টিভলি কাজটা করবে, সবাই কিন্তু ফিজিক্যালি কাজটা করে না, কেউ ব্রেন স্টর্মিং করে, কেউ আইডিয়া দেয়, হ্যাঁ কেউ হয়তো ফিজিক্যালি কাজটা করে। আবার কেউ আছে কমিউনিকেট করে, বিভিন্ন সাপোর্ট যে টিম আছে, বিভিন্ন টিম মেম্বার আছে, সবার মধ্যে কমিউনিকেশনটা এনশিওর করে, এই কার কি কাজ দায়িত্ব ভাগ করে দেয়, সবাই কে কার আপডেট কতটুকু আপডেট নেয় সে আবার জানায়, লিডারকে জানায় যে তার এই আপডেট হয়েছে। তো এইভাবে একটা টিম অ্যাকচুয়ালি কাজ করে। টিম ওয়ার্কের মধ্যে বিভিন্ন রোল থাকে, প্রত্যেকের রোল ভাগ করা থাকে এবং প্রত্যেককে জানতে হয় তার কাজটা কি, হ্যাঁ সেভাবে তাকে পারফর্ম করতে হয়। এবার আমরা দেখি যে কি স্কিলস ফর ইফেক্টিভ টিম ওয়ার্ক, একটা ইফেক্টিভ টিম ওয়ার্কের জন্য কি কি স্কিল থাকা দরকার। প্রথমত হচ্ছে কমিউনিকেশন স্কিলটা তার লাগবে, আদারওয়াইজ সে যদি প্রত্যেকের সাথে কমিউনিকেট করতে না পারে তাহলে কিন্তু তার টিম মেম্বারদের সাথে একটা দূরত্ব সৃষ্টি হবে। কমিউনিকেশনের মধ্যে ফার্স্ট একটা ইম্পর্টেন্ট থিং হচ্ছে আমাদেরকে অ্যাক্টিভ লিসেনার হতে হবে। আমাদের বাঙালিদের স্বভাব হচ্ছে আমরা কথা কম শুনি, বলি বেশি। আসলে আমাদের নিয়ম হচ্ছে আমাদেরকে শুনতে হবে, অ্যাক্টিভলি আমাদেরকে শুনতে হবে এবং আমাকে প্রপার ফিডব্যাকটা দিতে হবে। ফিডব্যাকটা দিবে এবং আমার ফিডব্যাক যে আমি দিব, আমার অ্যাটিটিউড, আমার ল্যাঙ্গুয়েজটা প্রফেশনাল হতে হবে। এবং যদি কোনো ডিসএগ্রিমেন্ট আসে তখন কিন্তু সেটাকে রেসপেক্টফুলি সেই ডিসএগ্রিমেন্টটাকে এগ্রি করতে হবে। আমরা কি করি যে আমরা যখন টিমে বিভিন্ন এক একজন এক একটা আইডিয়া দিচ্ছে, আমরা বলে দেবো মিয়া আপনি কি বেশি বুঝেন নাকি আমার থেকে। সো এইভাবে ল্যাঙ্গুয়েজটা আমাদের হবে না, ঠিক আছে। আমরা প্রত্যেকের মতামতকে গুরুত্ব দিতে হবে, গুরুত্ব সহকারে শুনতে হবে, শোনার পরে আমাকে একটা কনস্ট্রাকটিভ ফিডব্যাক দিতে হবে এবং আমি যদি কোনো ডিসএগ্রি করি কারোর সাথে সেটাও রেসপেক্টফুলি ডিসএগ্রি করতে হবে, হ্যাঁ সেটার মধ্যে তার প্রতি শ্রদ্ধা সম্মান রেখেই আমাদেরকে ডিসএগ্রি করতে হবে। এবং আমরা যেন ব্যক্তিকে আক্রমণ না করি, ডিসএগ্রি করার সময় আমরা প্রবলেমটাকে ফোকাস করব, যে যে বিষয়টা নিয়ে আমাদের তর্ক হচ্ছে বা ডিসএগ্রিমেন্ট হচ্ছে সেই বিষয়টার উপর আমরা গুরুত্ব দিব, নট দ্য পার্সন। আমরা ব্যক্তিগতভাবে কাকে অ্যাটাক করব না। কমিউনিকেশন তাহলে সেটা ইফেক্টিভ একটা কমিউনিকেশন হবে। তারপর হচ্ছে কোলাবোরেশন। কোলাবোরেশনটা কি, যে রেসপেক্ট আদার্স অপিনিয়ন এন্ড ইনপুট। আমি যেটা প্রথমেই বলেছি যে অনেকের অনেক ধরনের অপিনিয়ন থাকবে, কারণ মানুষের প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের মধ্যেই পটেনশিয়ালিটি আছে, প্রত্যেকের চিন্তা চেতনা ধ্যান ধারণা একরকম হবে নট নেসেসারি। প্রত্যেকের এক একজনের চিন্তা এক এক রকম হবে, আমরা এক একজনের আইডিয়া এক এক রকম আইডিয়া দিবে। তো এগুলোকে আমরা অ্যানালাইসিস করব, অ্যানালাইসিস করে প্রত্যেকের আইডিয়ার প্রতি আমরা সম্মান জানাবো। সম্মান জানানোর পরে তারপরে যখন একটা ঐক্যমত্যে আমরা পৌঁছবো, যে সবাই যেটাকে বেশি সাপোর্ট করছে যে এই আইডিয়াটা হয়তো আমাদের জন্য ভালো হবে, একটা আমরা ঐক্যমত্যে পৌঁছবো এবং সেটাকে আমরা আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করব। কিন্তু যার আইডিয়াটা নেওয়া হচ্ছে না তাকে যেন আমরা অপমান না করি, তাকে যেন আমরা ডিসরেসপেক্ট না করি, হ্যাঁ তার আইডিয়াটাকেও আমাকে সম্মান জানাতে হবে, তার অপিনিয়নটাকে আমাকে সম্মান জানাতে হবে। না হলে কিন্তু টিমের যে টিম বিল্ডিংটা কিন্তু হবে না। আর টিমের মধ্যে যদি সিনার্জি না থাকে, টিম বিল্ডিংটা যদি প্রপারলি না হয়, তাহলে কিন্তু সেই টিমটা ওয়ার্ক করবে না, আমাদের মিশন ভিশনের প্রতি কিন্তু আমরা সাকসেসফুলি অ্যাচিভ করতে পারবো না। দেন হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। এই তিনটা গুণ থাকতে হবে। অ্যাকাউন্টেবিলিটি কি, যে ফলো থ্রু অন টাস্ক। আমাদের প্রত্যেকে তো টাস্ক ভাগ করা থাকবে। বি ডিপেন্ডেবল এবং রেসপন্সিবল। যাকে যে কাজটা দেওয়া হবে তার উপর সেটা ডিপেন্ড করতে হবে এবং তাকেও সেই কাজটা রেসপন্সিবিলিটির সাথে পালন করতে হবে। এবং আমরা যেন মানে একজনের কাজ আরেকজন না করি, তাহলে কিন্তু একটা হ্যাপহেজার সৃষ্টি হবে। প্রত্যেকের কাজ ডিফাইন করা থাকবে, কে কোন কাজ করবে এবং যাকে যেই দায়িত্বটা দেওয়া হবে সে সেই দায়িত্বটা প্রপারলি পালন করবে এবং টিম লিডার যেন তার উপর ডিপেন্ড করতে পারে। এবং ওন ইউর মিস্টেকস এন্ড লার্ন ফ্রম দেম। আমি যদি কোনো ভুল করে থাকি দায়িত্ব পালন করতে গিয়ে, সেই ভুল হতেই পারে, আমরা মানুষই ভুল করে, ভুল হতেই পারে, কিন্তু সেই ভুলটাকে আমার ওন করতে হবে, স্বীকার করতে হবে যে হ্যাঁ এটা আমার ভুল হয়েছে। সো এবং এই ভুল থেকে আমি শিক্ষা গ্রহণ করতে হবে এবং একই ভুল কিন্তু আমাকে বারবার করা যাবে না।
ঠিক আছে? সো যখন আমরা এই জিনিসগুলা মেনটেন করব, কমিউনিকেশন, কোলাবোরেশন, অ্যাকাউন্টেবিলিটি, তখন এই জিনিসগুলাই কিন্তু টিম ওয়ার্কের একটা স্কিল, যাদের মধ্যে যে টিম মেম্বারদের মধ্যে এই গুণাবলীগুলো থাকবে, সেই কিন্তু একটা পারফেক্ট টিম ওয়ার্ক করতে পারবে এবং বেস্ট টিম প্লেয়ার হবে। সে টিম প্লেয়ার হিসেবে নিজেকে প্রুফ করতে পারবে, তবেই সেই টিমটা সাকসেসফুলি রান করবে। এবার আমরা যেটা বলতে চাচ্ছি যে কি স্কিলস ডেভেলপ থ্রু টিম ওয়ার্ক। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আমাকে মাঝে মাঝে একটু রেসপন্ড করবেন। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। জি স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে। জি স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। কি স্কিলস ডেভেলপ থ্রু টিম ওয়ার্ক। টিম ওয়ার্কের মাধ্যমে আমরা কি কি স্কিল, নিজেদের মধ্যে কি কি স্কিল ডেভেলপ করতে পারবো। প্রথমত আমি যেটা বলেছি, কমিউনিকেশন স্কিলটা আমার নিজের মধ্যে ডেভেলপ হবে। কমিউনিকেশন স্কিল নিয়ে আমি অলরেডি আলাপ করেছি। তারপর হচ্ছে প্রবলেম সলভিং ক্রিম। আপনি যখন একটা টিমে কাজ করবেন তখন কিন্তু আপনার মধ্যে কমিউনিকেশনটা ডেভেলপ করবে, প্রবলেম সলভিং স্কিলটা ডেভেলপ করবে। প্রবলেম সলভিংটা কিভাবে করবো? আমরা যখন একটা কোনো আমাদের কি করে, আমরা যখন একটা জিনিস ধরেন একটা প্রোডাক্ট লঞ্চ করবো বা একটা প্রোডাক্ট বানাবো বা একটা প্রোগ্রাম লঞ্চ করবো, তখন কিন্তু আমরা প্রথমে কি করি, আমাদের টিমে যারা থাকে সবাই ব্রেইন স্টর্মিং করবি, এক একজন এক একটা আইডিয়া দেয়। কেউ হয়তো বলছে এটা ফেসবুকে মার্কেটিং করলে ভালো হবে, কেউ বলছে এটা বিভিন্ন ক্যাম্পাসে গিয়ে ক্যাম্পেইন করলে ভালো হবে, কেউ বলছে বিলবোর্ডে দিলে ভালো হবে, হ্যাঁ, কেউ বলছে পেপারে দিলে ভালো হবে। এই যে ব্রেইন স্টর্মিং গুলো আসে, এই বিভিন্ন ধরনের বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন চিন্তা, বিভিন্ন ধরনের আইডিয়াস গুলো নিয়ে আমরা একটা ক্রিটিক্যাল থিঙ্কিং করি। ক্রিটিক্যাল থিঙ্কিং এর পরে একটা এরকম ক্রিটিক্যাল থিঙ্কিং করতে গেলে কি হয়, মাঝে মাঝে কনফ্লিক্ট হয়, যে টিম মেম্বারদের মধ্যে কনফ্লিক্ট হয়। সে বলে যে না এটা ভালো, সে বলে যে না এই এই আইডিয়াটা ভালো। সো এই কনফ্লিক্টটা যেন আমাদের হেলদি থাকে, হ্যাঁ, আমরা যেন একটা হেলদি কনভারসেশনের মাধ্যমে আমাদের এই নিজের যার যার যে আইডিয়া, যার যার যে যুক্তি, সেই যুক্তির পক্ষে যেন আমরা নিজেকে যুক্তি উপস্থাপন করতে পারি, নিজের আইডিয়ার পক্ষে যুক্তি উপস্থাপন করতে পারি, এবং একটা তর্ক, একটা বিতর্ক, একটা ব্রেন স্টর্মিং এর মাধ্যমে যেন আমরা প্রবলেমটাকে সলভ করতে পারি। তারপর হচ্ছে লিডারশিপ স্কিল। এই টিম ওয়ার্কে যদি কেউ কাজ করে, কেউ যদি টিমে কাজ করে, তার মধ্যে লিডারশিপ স্কিলটা কিন্তু ডেভেলপ করে। কারণ কি, একটা টিমে কিন্তু সবাই একই কাজ করে না। একজন লিডার থাকে, সে কিন্তু আরেকজনকে ডেলিগেট করে, তার কাজটাকে আরেকজনকে বুঝিয়ে দেয়, আরেকজনের মাধ্যমে কাজটাকে সম্পাদন করা। মানে টিম মেম্বার সবাই সবার কাজ করছে কিনা, সেই লিডারের দায়িত্ব হচ্ছে সেটা দেখভাল করা, সেটার অবজারভেশন করা, সেটা মনিটর করা। সো এই মনিটর করতে গিয়ে তার মধ্যে লিডারশিপ কোয়ালিটিটা গ্রো করে, সে অন্যজনকে মোটিভেট করতে পারে। তার টিম মেম্বার যদি কেউ ডিমোটিভেটেড থাকে, সে তাকে পজিটিভ থিঙ্কিং দিবে, তাকে মোটিভেট করবে, এবং যদি তার কোনো প্রবলেম হয় সে প্রবলেমটা সলভ করবে, এবং তার যদি কোনো ব্যাপারে ডিসিশন দরকার হয়, সে লিডার কিন্তু তাৎক্ষণিকভাবে সেই ব্যাপারে তাকে ডিসিশন দিয়ে দিবে। তো এই কোয়ালিটি গুলো কিন্তু তার মধ্যে গ্রো করবে। আরেকটা হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি। আমরা অনেকে কি করি, মানে নিজেকে খাপ খাওয়াতে পারি না, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো পরিবেশে নিজেকে খাপ খাওয়াইতে আমরা পারি না। সো যদি আমরা টিম ওয়ার্ক করি, তাহলে কিন্তু আমরা এই ফ্লেক্সিবিলিটিটা গ্রো করবে আমার মধ্যে। আমি অবশ্যই কোনো ব্যাপারে রিজিড থাকবো না। অনেক সময় কি আমরা মনে করি যে আমি যে আইডিয়াটা দিয়েছি সেটাই সেরা, আমারটাই বেস্ট। সো এরকম ধরনের আমাদের আসলে মন মানসিকতা থাকে। কিন্তু যখন আমি টিম ওয়ার্কে কাজ করব, যখন দেখবো যে আমার থেকে আরো ভালো ভালো আইডিয়া দিচ্ছে অনেকে, সো তখন কি হবে, আপনার মধ্যে ওই রিজিডনেসটা থাকবে না, আপনি তখন ফ্লেক্সিবল হয়ে যাবেন, আপনি তখন কম্প্রোমাইজ করতে শিখবেন, এবং আপনার ডাইভার্সিটি পার্সপেক্টিভটা বাড়বে, আপনার চিন্তা চেতনা ধ্যান ধারণার যে জানালাটা, মানে ব্রেইনের যে জানালাটা, সেই জানালাটা খুলে যাবে। আপনি দেখবেন আরে আমি তো ভাবতাম যে এটাই মনে হয় বেস্ট, এখন দেখি যে না। আমরা যখন কি করি, যখন আমরা গ্রামে থাকি, গ্রাম থেকে যখন মফস্বলে আসি, তখন দেখি যে আরো অনেক কিছু নতুন কিছু শিখি। যখন মফস্বল থেকে আমরা ঢাকা শহরে আসি, তখন দেখি যে না, জীবনটা আরো বড়, এখানে আরো অনেক কিছু শেখা যাচ্ছে। আবার যখন আমরা দেশের বাইরে যাই, তখন মনে হয় যে না, শুধু আমার দেশটাই না, পৃথিবীটা অনেক বড়, এখানে অনেক সুন্দর জিনিস আছে, অনেক কিছু শেখার আছে। সো ওই টিমে যখন কাজ করবেন, আপনি আপনার একার বুদ্ধি দিয়ে চলতেন, যখন 3-4টা ব্রেন একসাথে হয়, তখন কিন্তু বুদ্ধিটা খুলে যায়, আরো নতুন নতুন জিনিস আবিষ্কার হয়, নতুন নতুন উদ্ভাবনী শক্তি মানুষের মধ্যে বিকশিত হয়। তখন আপনি নিজেকেও কিন্তু সমৃদ্ধ করতে পারবেন। এবং এই যে খাপ খাইয়ে নেওয়া, এই যে অন্যের
অপিনিয়নকে রেসপেক্ট করা, এই যে নিজেকে সেরা মনে না করা, এই গুণাবলীগুলো কিন্তু আপনার মধ্যে চলে আসবে। সো কি কি আমরা ডেভেলপ করব? কমিউনিকেশন স্কিল, প্রবলেম সলভিং স্কিল, লিডারশিপ স্কিল এবং অ্যাডাপ্টেবিলিটি স্কিল। এবং আমরা যখন কর্পোরেটে যখন ইন্টারভিউতে থাকি তখন কিন্তু যেই স্টুডেন্টের মধ্যে বা যে ক্যান্ডিডেটের মধ্যে আমরা এই স্কিল গুলো পাই, কমিউনিকেশন, প্রবলেম সলভিং, লিডারশিপ, অ্যাডাপ্টেবিলিটি, তাদেরকে কিন্তু আমরা মানে তাদের কিন্তু চাকরি পাওয়ার পসিবিলিটিটা বেড়ে যায়। তাতে আমরা এমন লোককে খুঁজি যার মধ্যে এই গুণাবলীগুলো থাকবে। কারণ সিজিপিএ তো আছেই, সিজিপিএ তো লাগে, বাট সিজিপিএ কিন্তু সবকিছু না। একটা চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনি যখন কর্পোরেটে যাবেন তখন কিন্তু আপনার মধ্যে যদি এই স্কিল গুলো না থাকে তখন কিন্তু আপনার অন্য প্রার্থী বা অন্য ক্যান্ডিডেটের থেকে আপনি কিন্তু পিছিয়ে যাবেন। সো এই স্কিল গুলো আপনারা ডেভেলপ করার চেষ্টা করবেন। আমরা দেখি একটা রিসার্চ কি বলে, এনএসি জব আউটলুক 2024 এর একটা রিসার্চ বলছে যে টিম ওয়ার্ক ইন দ্য জব মার্কেট 75%, মানে 75% এমপ্লয়ার্স বলছে যে টিম ওয়ার্কটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট টুল। জব মার্কেটের জন্য একটা ভেরি ইম্পর্টেন্ট টুল হচ্ছে টিম ওয়ার্ক। এটা কিন্তু একটা জরিপে অ্যাকর্ডিং এনএসি একটা জরিপ, সেই জরিপে উঠে এসছে যে 75% এমপ্লয়ার বলেছে যে টিম ওয়ার্ক ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টুল। তো আপনারা বুঝতেই পারছেন যে যদি আপনি জব মার্কেটে যান টিম ওয়ার্কটা কতটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো এবং আমরা যদি আমাদের টিম ওয়ার্কটা ডেভেলপ করতে চাই, নিজেদের মধ্যে টিম ওয়ার্ক স্কিলটাকে নিয়ে আসতে চাই, তাহলে কি কি গুণাবলী বা কিভাবে আমরা সেই টিম ওয়ার্কটাকে গ্রো করতে পারি সেইগুলো নিয়ে আমি একটু আলোকপাত করি। প্রথমত হচ্ছে যে স্টুডেন্ট অবস্থায় আপনারা কি করতে পারেন, জয়েন স্টুডেন্ট অর্গানাইজেশন এন্ড পার্টিসিপেট অ্যাক্টিভলি। আমাদের বিভিন্ন ধরনের একটা ভার্সিটিতে বিভিন্ন ধরনের টিম থাকে, বিভিন্ন ধরনের অর্গানাইজেশন থাকে, যে বিভিন্ন ধরনের আমি কি বলবো যে ক্লাব থাকে। হ্যাঁ, সেই ক্লাবগুলোর মধ্যে আপনারা জয়েন করতে পারেন এবং সেখানে জয়েন করে শুধু জয়েন করলে হবে না, আপনি যদি অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারেন। ওখানে ক্যারিয়ার ক্লাব আছে, আইটি ক্লাব আছে, ব্র্যান্ডের ক্লাব আছে, এরকম বিভিন্ন ধরনের ক্লাব থাকে। সেই ক্লাবগুলোতে যদি আপনি স্টুডেন্ট লাইফেই জয়েন করতে পারেন তাহলে কিন্তু আপনার মধ্যে এই টিম ওয়ার্ক করার প্রবণতাটা বেড়ে যাবে। কিন্তু ওখানে আপনি একটা রিয়েল লাইফ একটা এনভায়রনমেন্ট পাবেন টিম ওয়ার্ক করার জন্য, কারণ ওই ক্লাবগুলোতে কিন্তু আপনার টিম ওয়ার্কের মাধ্যমে কাজ হয়। হ্যাঁ, আজকে যে এই যে দীপু যে সেশনটা অর্গানাইজ করেছে এখানেও কিন্তু টিম ওয়ার্ক ছিল। কেউ হয়তো ইয়েটা ব্যানারটা ডিজাইন করেছে, কেউ হয়তো ট্রেনারের সাথে যোগাযোগ করেছে, কেউ হয়তো টপিকটা সিলেক্ট করেছে, কেউ হয়তো যে ফেসবুকে পোস্ট দিয়েছে সেই কন্টেন্টটা লিখেছে। সো এখানে একটা টিম ওয়ার্ক ছিল। সো আপনারা যে কোনো যদি অর্গানাইজেশন বা যে কোনো ক্লাবে অ্যাটেন্ড করেন, জয়েন করেন, সেখানে কাজ করতে গিয়ে দেখবেন যে একটা টিম ওয়ার্কের এনভায়রনমেন্ট পাবেন। সো জব মার্কেটে ঢোকার আগেই যদি আপনি এই স্কিলটা অ্যাচিভ করতে চান তাহলে স্টুডেন্ট লাইফে আপনাকে কোনো না কোনো ক্লাবে বা অর্গানাইজেশনে জয়েন করতে হবে। আরেকটা হচ্ছে কি সিক আউট গ্রুপ প্রজেক্টস এন্ড এমব্রেস কোলাবোরেটিভ অ্যাসাইনমেন্ট। আমরা দেখেছি যে অনেক সময় কি করি, ইউনিভার্সিটিতে কিন্তু আমাদেরকে টিচাররা কখনো কখনো সিঙ্গেল অ্যাসাইনমেন্ট থাকে, কখনো কখনো কিন্তু গ্রুপ অ্যাসাইনমেন্ট থাকে। সো যখন গ্রুপ অ্যাসাইনমেন্ট থাকে আমরা কি করি, 3 জন বা 4 জন একটা গ্রুপ হয়, সেই গ্রুপ আমরা কিন্তু একসাথে গ্রুপ ডিসকাস করি, গ্রুপ স্টাডি করি, তারপরে কি করি আমরা ভাগ করে নিই কাজটা, কে স্লাইড বানাবে, কে কয়টা স্লাইড বানাবে, কে প্রেজেন্টেশন করবে, কে স্টার্টিং করবে, কে ফিনিশিং করবে, কে কোশ্চেন আনসার দিবে। হ্যাঁ, সো এই যে আমরা করি, এই যে টিম ওয়ার্কটা হয় গ্রুপ অ্যাসাইনমেন্ট করতে গিয়ে, সেটাও কিন্তু মানে টিম ওয়ার্কের স্কিলটা আপনার মধ্যে গ্রো করবে। আরেকটা কি হতে পারে, প্র্যাকটিস অ্যাক্টিভ লিসেনিং এন্ড গিভ কনস্ট্রাকটিভ ফিডব্যাক। আপনি যখন এনহ্যান্স কমিউনিকেশন উইদিন টিমের মধ্যে কি করবেন, যখন টিমে আপনি কাজ করবেন আপনি বেশি শুনবেন, বলবেন কম। অন্যের বক্তব্য, অন্যের আইডিয়াস, অন্যের চিন্তা ভাবনাগুলো আপনি শোনার চেষ্টা করবেন বেশি, ওখান থেকে শেখার চেষ্টা করবেন বেশি, এবং অবশ্যই আপনি বলবেন। সেখানে আপনি মানে আপনার বলাটা হবে কি, আপনি ক্রিটিক্যাল থিঙ্কিং করে কনস্ট্রাকটিভ একটা ফিডব্যাক দিবেন, যেটা কিনা মানে মানে আমি যেটা বলতে চাচ্ছি, আজাইরা কথা না বলে আপনার কথাটা যেন, আপনার যে ফিডব্যাকটা যেন
খুব কনস্ট্রাকটিভ হয় এবং অনেক ভেবে চিনতে যেটা ওই সবার জন্য উপকারী হবে এই ধরনের একটা ফিডব্যাক দিবে, তাহলে কি হবে আপনার মধ্যে কমিউনিকেশন স্কিলটা গ্রো করবে। ডেভেলপ ইউর লিডারশিপ স্কিল থ্রু ডেলিগেশন অ্যান্ড মোটিভেশন, গ্রো ইনটু এ টিম লিডার। আপনি যখন টিমে কাজ করবেন, যখন টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করবেন, কখন টিম লিডার হবেন? যখন আপনার উপরে অন্য টিম মেম্বাররা ভরসা করতে পারবে, আপনার উপরে ডিপেন্ড করতে পারবে যে না আপনি ভালোভাবে লিড দিতে পারবেন, মানুষকে কাজ ভাগ করে দিতে পারেন, মানুষের টিম মেম্বারদের প্রবলেম সলভ করতে পারবেন, তাদেরকে আইডিয়া দিতে পারবেন, তাদেরকে মোটিভেট করতে পারবেন, তাদেরকে গাইডলাইন দিতে পারবেন, তখনই কিন্তু আপনার উপর ডিপেন্ড করবে। সো তখনই কিন্তু আপনাকে লিডার হিসেবে তারা মনোনয়ন করবে এবং আপনার মধ্যে তখন লিডারশিপ স্কিলটা গ্রো করবে। মানে টিম ওয়ার্ক মেক্স দ্য ড্রিম ওয়ার্ক, আমরা যেটা বলে থাকি টিম ওয়ার্ক মেক্স দ্য ড্রিম ওয়ার্ক। আমরা যদি কোনো ড্রিম ওয়ার্ক করতে চাই, বড় ধরনের কাজ করতে চাই, একা একা কিন্তু সম্ভব না আমাদের পক্ষে। আমার একটা টিম লাগবে, সেটা ছোট টিম হোক বড় টিম হোক, সেটা যে ধরনের কাজই হোক। সো যদি আমরা টিমে কাজ করার মেন্টালিটি না থাকে, টিমে কাজ করার মতো আমার সক্ষমতা না থাকে, আমার যদি সেই স্কিল গুলো না থাকে, তাহলে কিন্তু আমি একজন ভালো টিম প্লেয়ার হতে পারবো না। এবং টিম প্লেয়ার যদি না হতে পারি, আমি যদি টিমের মধ্যে আমার অ্যাক্টিভ পার্টিসিপেশন না থাকে, আমার যদি আমি দেখেছি অনেক সময় ভার্সিটিতে যখন আমরা প্রজেক্ট করি, অ্যাসাইনমেন্ট থাকতো, অনেকে আছে কি এই গ্রুপ ডিসকাশনে আসতো না, সে কোনো কাজে দায়িত্ব নিতে চাইতো না, সে দেখা যেত যে সে শুধু বলতো যে সবাই তোমরা রেডি করো, আমি যে প্রেজেন্টেশন দিন আমি উপস্থিত থাকবো। ফলে যেটা হয়েছে, যখন আমরা প্রেজেন্টেশন দিতে গিয়েছি, টিচার যখন আমাদেরকে, ফ্যাকাল্টি যখন আমাদেরকে বলছে, প্রশ্ন করছে, তখন কিন্তু সে আর উত্তর দিতে পারছে না, কারণ সে কিন্তু পুরো প্রসেসটার মধ্যে ছিল না। হ্যাঁ, সে গ্রুপ ডিসকাশনে ছিল না, স্লাইড বানানোর সময় ছিল না। সো যার ফলে হয়েছে কি, সে অ্যাক্টিভলি পার্টিসিপেট করে নাই। আমি যেটা বলতে চাচ্ছি যে টিম প্লেয়ার হলেই হবে না, টিম প্লেয়ারকে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হবে, তাহলেই কিন্তু আপনার মধ্যে টিম ওয়ার্ক করার প্রবণতা বাড়বে এবং আপনি জীবনে সফল হতে পারবেন এবং আপনি একজন সফল টিম প্লেয়ার অথবা টিম লিডার হতে পারবেন। এবং যেটা বলছি যে কনফ্লিক্ট হতে পারে, কনফ্লিক্ট রেজলিউশন করতে হবে টিমের মধ্যে। কিভাবে সেই কনফ্লিক্টটাকে কিভাবে দূর করা যায়? প্রথমত কজেস অফ কনফ্লিক্ট, কি কি কারণে কনফ্লিক্ট হয়? একটা হচ্ছে মিসকমিউনিকেশন। টিম মেম্বারদের মধ্যে যদি মিসকমিউনিকেশন হয়, কমিউনিকেশনটা যদি প্রপারলি না হয়, তখন একটা দূরত্ব সৃষ্টি হয়, একটা কনফ্লিক্ট সৃষ্টি হয়। আনইকুয়াল ওয়ার্কলোড, আমাকে একজনকে আমি খুব বেশি কাজ দিলাম, একজনকে কম কাজ দিলাম, তখন কিন্তু আরেকজন মনক্ষুণ্ণ হবে। সো আমাকে ব্যালেন্স করতে হবে, ইকুয়ালি ওয়ার্কলোডটা যেন আমি ব্যালেন্স করতে হবে। যে লিডার থাকবে টিমের, তার অন্যতম দায়িত্ব হবে যে টিম ওয়ার্ক যখন আমি কাজ ভাগ করে দিব, তখন যেন ইকুয়ালি হয়, কারো যেন বেশি কাজ না হয়, কারো কম কাজ না হয়, বা যে যেই কাজটাতে বোঝে না, যে কাজটা তার এক্সপার্টাইজ নাই, তাকে যেন সেই কাজটা না দেওয়া হয়। এখন যে কন্টেন্ট এক্সপার্ট, তাকে তো ডিজাইনে কাজ দিলে হবে না, সে ডিজাইন পারে না। সো তাকে কন্টেন্টে কাজই দিতে হবে। যে ডিজাইন এক্সপার্ট, তাকে ডিজাইনের কাজটাই দিতে হবে। সো এই দায়িত্বগুলো থাকবে টিম লিডার, যে তাকে এই দায়িত্বটা পালন করতে হবে, না হলে কিন্তু কনফ্লিক্ট হবে। আর পার্সোনালিটি ক্ল্যাশেস হয় অনেক সময়। যেটা হয় কি, যেটা আমি বলছিলাম যে ইগো থাকে আমাদের মধ্যে নিজেকে শ্রেষ্ঠত্ব ভাবার একটা প্রবণতা থাকে, যে আমারটাই শ্রেষ্ঠ, আমি যেটা বলছি সেটাই বেস্ট। তো এই যে পার্সোনালিটি ক্ল্যাশ, এগুলো যেন আমাদের মধ্যে না থাকে, এই কারণগুলোর জন্য কিন্তু কনফ্লিক্ট হয়। আর হাউ টু হ্যান্ডেল কনফ্লিক্টটা কিভাবে আমরা হ্যান্ডেল করবো? অ্যাড্রেস দ্য ইস্যু আর্লি। আমার প্রবলেম ক্রিয়েট হওয়ার আগে যদি লিডার যে থাকবে, সে যদি প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে পারে, তখনই কিন্তু সে সলভ করার জন্য মেজার নিতে পারবে। ফোকাস অন দ্য প্রবলেম নট দ্য পার্সন। আমি যেটা বলেছি বারবার, যে আমরা যখন প্রবলেম হবে, যখন কনফ্লিক্ট হবে, আমরা কিন্তু পার্সনকে অ্যাটাক করবো না, কারণ ব্যক্তিকে কিন্তু আমরা পার্সোনালি অ্যাটাক করবো না, আমরা সেই প্রবলেমটার উপর ফোকাস করব। তাহলে সেই ব্যক্তিটা মানে সেই টিম মেম্বারটা কিন্তু মনক্ষুণ্ণ হবে না। ইউজ আই স্টেটসম্যান ইনস্টেড অফ ইউ। আমি যখনই বলবো যে আমি এটা কাজ করেছি, আমি ভুলটা করেছি, আমরা কিন্তু আই বলবো, আমরা অন্য কেউ দোষ দিব না, নিজের ঘাড়ে দোষটা নিব। দোষটা আমি অন্যের ঘাড়ে দিব না, যে আমার ভুল হয়েছে, বা আমার জন্য এটা হয়েছে, বা আমি এটা করছি। সো নিজের ভুলটা আগে নিজে স্বীকার করে ফেলা, দোষটা আমি অন্যের ঘাড়ে না দিই। আরেকটা হচ্ছে লুক ফর কমন গ্রাউন্ড। এরপর কি হচ্ছে, অনেক তর্ক বিতর্ক হবে, অনেক আইডিয়াস দিবে, ব্রেইনস্টর্মিং হবে। লাস্টে আমাদেরকে কি করতে হবে, একটা ঐক্যমতে পৌঁছতে হবে, একটা কমন গ্রাউন্ডে আসতে হবে সবাইকে, যে না
ঠিক আছে, আমরা যেটাই বলি না কেন সবাইকে কিছু ছাড় দিতে হবে, ছাড় দিয়ে আমরা একটা কমন গ্রাউন্ডে আসতে হবে। আপনারা দেখছেন যে এটা কিন্তু ন্যাশনাল পর্যায়ে কিন্তু এটা হচ্ছে এখন। আমাদের যে সংস্কার কমিশন গুলো আছে, অনেকগুলো সংস্কার কমিশন করা হয়েছে, তারপরে কিন্তু এখন যেটা কাজ করছে ঐক্যমত্য কমিশন কাজ করছে। প্রত্যেকটা সংস্কার যে প্রপোজাল গুলো আসছে সেগুলো আবার প্রতিটা রাজনৈতিক দলের সাথে তারা বসে যে ইস্যুগুলোতে ঐক্যমত্য আসছে সেগুলো কিন্তু আলটিমেটলি বাস্তবায়ন হবে। সো এটা কিন্তু একটা স্কুল বলি, ইউনিভার্সিটি বলি, কলেজ বলি, অর্গানাইজেশন বলি, ইভেন দেশ বলি, দেশের ক্ষেত্রেও কিন্তু টিম ওয়ার্কটা জরুরি। এই যে প্রত্যেকটা উপদেষ্টা যদি ঠিকভাবে কাজ না করে তাহলে কিন্তু আমাদের যে লক্ষ্যটা একটা সুষ্ঠু নির্বাচন, একটা সুষ্ঠু বিচার, এটা কিন্তু পসিবল হবে না। প্রত্যেককেই তার দায়িত্বটা সঠিকভাবে পালন করতে হবে। সো টিম ওয়ার্কটা কিন্তু সব জায়গায় জরুরি, দেশ পরিচালনার ক্ষেত্রে আরো বেশি জরুরি। ঠিক আছে, এবং তাহলে আমরা যদি এখন শেষ করি আমাদের আজকের এই আলোচনা, সেখান থেকে আমরা এতক্ষণ কি কি আলোচনা করলাম। প্রথমত হচ্ছে যে আমি যদি সামারাইজ করি জিনিসটাকে, টিম ওয়ার্ক ইজ এসেনশিয়াল ইন এভরি ফিল্ড, যেটা আমি বলছিলাম। প্রত্যেকটা ক্ষেত্রে, অর্গানাইজেশন হোক, স্পোর্টস হোক, দেশ হোক, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু টিম ওয়ার্কটা জরুরি। সাকসেস ডিপেন্ডস অন কমিউনিকেশন, কোলাবোরেশন এন্ড কমিটমেন্ট। তখনই টিমটা সাকসেসফুলি কাজ করবে, তার মিশন ভিশনের প্রতি পৌঁছতে পারবে যখন কিনা সে কমিউনিকেশন, কোলাবোরেশন এন্ড কমিটমেন্টটা ঠিক থাকবে। একটা হচ্ছে যে এভরিওয়ান হ্যাজ এ রোল এন্ড ইচ রোল ম্যাটার্স। এটা আপনাকে মনে রাখতে হবে যে প্রত্যেকের একটা টিমের প্রত্যেকের কিন্তু দায়িত্ব ভাগ করা থাকবে, এবং কারো দায়িত্বকেই কিন্তু আপনি ছোট করে দেখতে পারবেন না। প্রত্যেকের দায়িত্বটাই ম্যাটার করে, প্রত্যেকের দায়িত্বটাই সমান গুরুত্বপূর্ণ। যেমন আমরা যে অফিসে কাজ করি, আমরা মনে করি যে শুধু ডিরেক্টর বা শুধু ম্যানেজার বা এইচআর বা ডিপার্টমেন্ট হেডরা থাকলে কি হবে, কাজ হবে না। আমার যে জুনিয়র টিম মেম্বারটা তাকেও লাগবে। ইভেন আমার যে অফিস ক্লিনার আছে, সে যদি অফিসটা সকালবেলা সে ক্লিন না করে বা কতক্ষণ পর পর ক্লিন না করে, আমরা কিন্তু সেই অফিসে সে বাথরুমে যেতে পারবো না। তখন কিন্তু অফিসের এনভায়রনমেন্টটা ঠিক থাকবে না, তখন কিন্তু আমি কাজে মনোযোগ দিতে পারবো না। সো তার কাজটাও ইম্পর্টেন্ট। সকালবেলা যে আমাকে চা বানিয়ে দিচ্ছে, যে চা নাস্তা দিচ্ছে, অফিসটা ক্লিন করছে, আমার ডেস্কটা ক্লিন করছে, তার গুরুত্বটাও বা তার রোলটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সে যদি অফিসটা ক্লিন না করে, আমার ডেস্কটা ক্লিন না করে, তখন কি হবে, আমার কাজে কিন্তু কনসেন্ট্রেশন আসবে না, আমি কাজ করতে পারবো না। সো এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে একটা টিমে, একটা অর্গানাইজেশনে, একটা দেশে, একটা দলে, সব জায়গাতেই প্রত্যেকের রোলটাই কিন্তু সমান গুরুত্বপূর্ণ। সেটা হতে পারে ছোট রোল, হতে পারে বড় রোল, কেউ হয়তো লিডার, কেউ হয়তো ডিপার্টমেন্ট হেড, কেউ হয়তো এক্সিকিউটিভ, কেউ হয়তো ক্লিনার, কেউ হয়তো অফিস অ্যাসিস্ট্যান্ট, কিন্তু প্রত্যেকের কিন্তু সমান, মানে প্রত্যেকের অবদানটাই গুরুত্বপূর্ণ। প্রত্যেকের অবদানের ফলেই কিন্তু সেই অর্গানাইজেশনটা তার মিশন ভিশনের প্রতি সাকসেসফুলি তারা সাকসেস হয় আর কি। সো আমার বলার উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকের অবদান, প্রত্যেকের রোল, প্রত্যেকের মানে কন্ট্রিবিউশনটাই কিন্তু গুরুত্বপূর্ণ। কাউকেই কিন্তু ছোট করে দেখার আমাদের অবকাশ নেই। তো এই ছিল মোটামুটি আমার আজকের সেশনটা। তো এখন আমি ছোট্ট একটা ভিডিও ক্লিপস আমি একটু দেখাতে চাই, তাহলে এই টিম টিম ওয়ার্কটা আরো ক্লিয়ার হবে। আমাকে একটা মিনিট সময় দেন, আমি একটা ভিডিও দেখাবো। আমি একটু ভিডিওটা শেয়ার দেই। ভিডিওটা শোনা যায় কিনা, আমাকে সাউন্ডটা একটু। শোনা যাচ্ছে না স্যার। এক মিনিট, আমি প্লে করি নাই এখনো। শোনা যায়? না স্যার। না স্যার। না স্যার। দেখা যাচ্ছে কি? না স্যার, জি দেখা স্যার, যাচ্ছে না। দেখা যাচ্ছে। জি স্যার দেখা যাচ্ছে, বাট সাউন্ড শোনা যাচ্ছে আচ্ছা, না। সাউন্ড না শুনলে অসুবিধা নাই, আপনার একটু ভিডিওটা দেখেন তাহলে বুঝবেন। সাউন্ডটা আসলে আরো ভালো লাগতো। আমরা একটু দেখি, হ্যাঁ, ভিডিওটা।
কেউ কি একটু বলবেন এটা দেখে কি বুঝলেন? একজন দুইজন একটু মাইকটা ইয়ে করে আনমিউট করে আপনি একটু বলেন। এখানে যে বিষয়টা বলছি কি, যে একজন একজন করে, যে আমি একটু শুনতে চাই। জি স্যার, এখানে যে বিষয়টা বুঝেছি যে খেলা বা অন্য যে কোনো ক্ষেত্রে বিশেষত টিম ওয়ার্কটা এতটাই গুরুত্বপূর্ণ যে একটা খেলার জয় পরাজয় নির্ধারণের ক্ষেত্রে টিম ওয়ার্কটা অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যদি এমন হতো যে ওই টিমের সদস্যরা টিম টিম ওয়ার্ক যেটা সেটা তারা করছে না বা গাছাড়া দিয়ে খেলছে, হয়তো তারা বিজয় লাভ করতে পারতো না, বিজয় উৎসবে আনন্দে মেতে উঠতে পারতো না। এখানে যে বিষয়টা বোঝানো হয়েছে সেটা হচ্ছে এই টিম ওয়ার্কের ইম্পর্টেন্স। থ্যাংক ইউ স্যার। আর কেউ? স্যার এখানে খেলার মাধ্যমে মূলত বোঝানো হচ্ছে স্যার প্রত্যেকটা স্যার খেলোয়াড়ের প্রত্যেকটা জায়গা থেকে যদি ঠিক মতো ওনারা মানে কাজ না করে বা ঠিক মতো যদি না খেলে বা একজন আরেকজনের সাথে যদি ঠিক মতো কানেকশন না হয় তাহলে খেলা জেতা পসিবল না। এখানে যেমন গোলির গুরুত্ব রয়েছে তেমনি ভাবে স্ট্রাইকার ওই ডিফেন্সের প্রত্যেকের জায়গাতে প্রত্যেক গুরুত্ব রয়েছে। তারা যদি প্রত্যেকে সাহায্য না করে তাহলে ওইখানে মানে গোল বা অ্যাচিভ করা পসিবল না আর কি। আর ওইটি মূলত আপনার টিম ওয়ার্কের সাথে রিলেটেড আর কি, যে প্রত্যেক কাজ সঠিকভাবে মানে কম্পেয়ার করতে হবে আর কি, এইটুকু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর এখানে আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, আপনারা দেখেছেন কিনা, এখানে কিন্তু অনেস্টিটা খুব বড় একটি বিষয়। তার হ্যান্ডবল হয়েছে, তারপরে কিন্তু সে স্বীকার করছে যে আমার হ্যান্ডবল হয়েছে। এটা খেয়াল করেছেন কিনা? রেফারি হয়তো খেয়াল করে নাই, সে কিন্তু নিজে থেকেই বলছে যে তার হ্যান্ডবল হয়েছে। দ্যাট ইজ অনেস্টিটা অনেক ইম্পর্টেন্ট থিং। রেসপেক্ট অনেক ইম্পর্টেন্ট থিং। যখন সে গোল দিল তাকে কিন্তু সবাই মাথায় নিয়ে সেলিব্রেট করছে। হ্যাঁ, সো রেসপেক্ট থাকতে হবে সবাই সবার প্রতি, এবং স্কিল অবশ্যই থাকতে হবে। যেটা বলছেন যে সবাই তো আর গোল দিবে না, গোল কিন্তু একজনই দেয়। হ্যাঁ, যখন আমরা ফুটবল খেলি প্রত্যেকের, কেউ ডিফেন্সে আছে, কেউ গোলকিপার আছে, কেউ মিডে খেলে। সো প্রত্যেকের দায়িত্ব ভাগ করা আছে কে কোথায় খেলবে, এবং যখন বল বানায় দেয় স্ট্রাইকার কি করে, গোল দেয়। সো ওই গোল দেওয়ার যে স্কিলটাও কিন্তু সবার থাকে না। হ্যাঁ, সবাই তো আর রোনাল্ডো হতে পারে না, সবাই মেসি হতে পারে না। সো কিন্তু ওই যে রোনাল্ডো বা মেসি যে গোল দিচ্ছে সেটা কিন্তু তার একার কৃতিত্ব না, তাকে কিন্তু বলটা বানিয়ে দিচ্ছে অন্যরা ডিফেন্স করে বল বানিয়ে তাকে যখন দিচ্ছে সে তখন গোল দিচ্ছে। এখানে গোলকিপারের অনেক বড় একটা ভূমিকা আছে। সো এটা একটা রূপক অর্থে বোঝানো হয়েছে যে ঠিক একইভাবে যেরকম একটা ফুটবল টিমের মধ্যে এরকম একটা সিনার্জি থাকা দরকার, এই টিম ওয়ার্ক থাকা দরকার, ঠিক একইভাবে একটা দেশ বলেন, একটা অর্গানাইজেশন বলেন, একটা স্কুল বলেন, ভার্সিটি বলেন, একটা উদ্যোক্তা বলেন, সব জায়গায় কিন্তু আপনার এরকম একটা টিম ওয়ার্ক থাকতে হবে। তবেই কিন্তু এই ফুটবল টিমের মতো গোল দিয়ে আমরা আমাদের বিজয় উৎসব করতে পারবো, বা আমরা আমাদের ভিশনকে সাকসেসফুলি আমরা অ্যাচিভ করতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ। দীপু, তুমি কি আছো? হ্যালো, মডারেটর কেউ আছেন কিনা? মডারেটর কি কেউ আছেন? দীপু কি আছো? হ্যাঁ, আমরা বোধহয় এবার কোশ্চেন আনসার নিতে পারি। আসসালামু আলাইকুম। নুসরাতকে অনেক ধন্যবাদ, সে সব স্কিল গুলো লিখতে পেরেছে। দ্যাট মিনস সে ভিডিওটা খুব কেয়ারফুলি দেখেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু জি, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
স্যার আমরা কি ভিডিওটা অন করতে পারি? যে কথা বলছে সে কি সম্ভব হলে ভিডিওটা অন করলে সবাই দেখতো, যদি সম্ভব হয় আর কি। আই এম রিয়েলি সরি এট দিস মোমেন্ট হচ্ছে আমি ঠিক আছে, ভিডিওটা অন ওকে, করছি। সমস্যা নেই, সমস্যা জীবন। First of all, also thank you so much for today's session because it was really insightful and helped me better understand the Quora framework. But যদি অনুমতি দেন আমার একটা কোশ্চেন ছিল। জি শিওর। যখন হচ্ছে একটা টিম মেম্বার বড় কোনো কন্ট্রিবিউশন দেয় না এন্ড নট অনলি দ্যাট সে হচ্ছে কোনো কনফ্লিক্ট ক্রিয়েট করে না, তখন হচ্ছে অ্যাজ এ লিডার পার্সপেক্টিভ ভিউ থেকে আমার আসলে ওই জিনিসটা হ্যান্ডেল করার বেস্ট ওয়েটা কি হতে পারে? সে আমি আবার বুঝি না, আরেকবার একটু বলেন। কন্ট্রিবিউট করে না যখন হচ্ছে একটা টিম মেম্বার আমাদের টিমে কোন একটা প্রজেক্টের কিংবা কোন একটা টাস্কের বড় কোনো কন্ট্রিবিউশন দেয় না, আবার কোনো কনফ্লিক্ট ক্রিয়েট করে না, তখন লিডারশিপ পার্সপেক্টিভ থেকে তা হ্যান্ডেল করা বেস্ট হয় কি? যদি আপনি মেনশন করেছিলেন ডেলিগেশন মোটিভেশন, কিন্তু এরপরও মানে কিভাবে তাকে এনকারেজ করতে পারি ফর দ্য টিম? আমি বুঝতে পেরেছি। টিম লিডারের স্যার আপনাকে শোনা যাচ্ছে না। স্যার আপনার মাইক অফ মেবি। সরি, টিম লিডারের দায়িত্ব হবে সেই মানে সেই পার্সনটার সাথে ওয়ান ওয়ান বসা, তার সমস্যাটা কোথায় হচ্ছে। নিশ্চয়ই তার কোনো সমস্যা, ব্যক্তিগত সমস্যা থাকতে পারে, তার আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম থাকতে পারে, কারোর সাথে তার রিলেশনশিপের প্রবলেম থাকতে পারে, যে ওই টিম মেম্বারের সাথে হয়তো তার সিঙ্ক হচ্ছে না ভালোভাবে। সো তার সাথে বসতে হবে, তার প্রবলেমটা কোথায়, অথবা তার স্কিলের ঘাটতি থাকতে পারে। তাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে সে হয়তো সেই দায়িত্বের জন্য যোগ্য ব্যক্তি না, তার হয়তো সেই স্কিলটা নাই, সেটাও হতে পারে। অথবা সেই স্কিল ডেভেলপমেন্টের জন্য তাকে সুযোগ দিতে হবে, বা তাকে গাইড করতে হবে প্রপারলি, বা তার যদি কারোর সাথে কনফ্লিক্ট থাকে সেই কনফ্লিক্ট থেকে রিজলভ করতে হবে। সো আগে তার সাথে বসে তার কোথায় সমস্যা হচ্ছে, সমস্যাটাকে আইডেন্টিফাই করে সে অনুযায়ী তাকে ট্রিটমেন্টটা দিতে হবে বা সলিউশনটা দিতে হবে। নেক্সট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফেরদৌস বলেন। যে আজকের আমার যে প্রশ্নটা, যদি আজকে সেশনের সাথে কানেক্টেড হয়তো বেশি নাই, আমি জানতে চাচ্ছি যে আমরা যে লিডারশিপ ইন্টারন্যাশনাল লিডারশিপ কম্পিটিশনে নাম দিয়েছি বা অ্যাপ্লাই করেছি, এই পরীক্ষাটা কখন হবে, যে প্রথম স্টেপটা কখন হবে, এটা যদি জানাতেন একটু উপকৃত হতাম। দীপু, ওভার টু ইউ। এটা আসলে অর্গানাইজাররা বলতে পারবে, আমি আসলে এটা ক্লিয়ার না কবে পরীক্ষাটা হবে। দীপু কি আছো? দীপু হয়তো নাই। দীপু কানেক্টেড হলে আমি, হ্যাঁ ওই যে প্রশ্নটা শুনেছো তুমি? যে এই যে আমাদের এই কম্পিটিশনের ফার্স্ট স্টেপের এক্সামটা কখন হবে, এটা যদি জানাতেন আর কি। আমাদের তো যারা এইচএসসি ক্যান্ডিডেট আছে তারা কিভাবে কি করবে এই জন্য আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। জি বলেন। স্যার টিম ওয়ার্ক ক্ষেত্রে অনেক সময় রাগ একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায় স্যার। এই টিম ওয়ার্ক করার সময় রাগটাকে কিভাবে আমরা কন্ট্রোল করতে পারি স্যার, যদি একটু বলতেন। হ্যাঁ, ওটাই আমি বলছিলাম যে আমাদের মধ্যে যে ইগো বা রাগ সেটা আসতেই পারে, অ্যাজ এ হিউম্যান আমাদের মধ্যে থাকতেই পারে, কিন্তু সেটাকে রেশনালি আপনাকে চিন্তা করতে হবে যে এই বিষয়টা রাগ করা আপনার ঠিক হচ্ছে কিনা, বা আপনাকে কনস্ট্রাকটিভ ফিডব্যাকটা দিতে হবে। আপনি যে কথাটা বললে অন্যের সম্মান নষ্ট হবে সে কথাটা আপনি বলতে পারেন না। হ্যাঁ, তাহলে কি হবে, আপনি একজন টিম মেম্বার হিসেবে সফলভাবে আপনার দায়িত্ব পালন করবেন না। যখন করবেন না তখন কিন্তু টিমটা সাফার করবে। সো রাগটাকে অবশ্যই কন্ট্রোল করতে হবে, রাগ দেখানো যাবে না। আর যদি আপনি রাগ দেখিয়ে ফেলেন, আপনি যখন বুঝতে পারবেন তখন তাকে অবশ্যই সাথে সাথে সরি বলতে হবে, যেটা আমার ঠিক হয় নাই, হয়তো আমি বেশি রিয়াক্ট করে ফেলেছি, সো এটা আমার ঠিক হয় নাই, আমি সরি, আর নেক্সট এরকম হবে না। সো রাগ যদি আপনি দেখাই ফেলেন আপনাকে সরি বলতে হবে লাস্টে। থ্যাংক ইউ। জি স্যার, ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল, প্রথমে আমার পরিচয়টা দিয়ে নেই। আমি মোহাম্মদ রেজওয়ানুল হোসেন,
আমি রিসার্চ সেক্টরে কাজ করছি, পাশাপাশি আন্তর্জাতিক একটি মানবাধিকার প্রতিষ্ঠানে আছি উপসহকারী পরিচালক মানবাধিকার তদন্ত হিসেবে। তো স্যার আসলে আপনার সাথে আসলে এরকম একটা সেশনে আমি চলে আসবো, বা আল্লাহ তাআলা হয়তোবা এটা সুযোগ করে দিবেন। তো আমার প্রশ্নটা ছিল স্যার, একটু আসলে আপনাকে একটু যদি আমি এক্সাম্পল দিই বা একটু গল্পে মানে একটু সময় নিয়ে স্যার প্রশ্নটা করব। সেটা হচ্ছে স্যার, আমার একটা এক্সপিরিয়েন্স থেকে আমি শেয়ার করতে চাচ্ছি আপনার কাছে। তো আমি প্রতিষ্ঠানের নাম নিচ্ছি না। একটু সংক্ষেপে বলবেন যাতে অন্যরা প্রশ্ন করবে, তো একটু সংক্ষেপে বলবেন। জি স্যার। তো যেহেতু স্যার আপনি এইচআর লিড হিসেবে আছেন, তো অনেক প্রতিষ্ঠানে দেখা যায় যে স্যার এক্সপিরিয়েন্স চায়, যোগ্যতা চায়, তারা রিকোয়ারমেন্ট দেয়। তো সেক্ষেত্রে আমি এরকম হয়েছে যে তারা টাকার বিনিময়ে যে অনেক যোগ্যতা থাকে না থাকা সত্ত্বেও তাদেরকে নিয়েছিল। তো এটা যখন আমি স্যার জানতে পারি, তো আমার এলাকারই কয়েকজন ছিলেন, তো আমি তাদের ফেসবুক পেজে এটা জানাই। তো সেক্ষেত্রে আমাকে তারা বলে যে ঠিক আছে, আপনি উইদাউট ডকুমেন্টস এভাবে তো বলতে পারেন না, আপনার বিরুদ্ধে মামলা দিব। তো তখন আমি তাদেরকে বললাম যে ঠিক আছে, আমি আপনাদের এই প্রতিষ্ঠানের একটা সংগঠনে ছিলাম। তখন তারা আমাকে বললো যে ঠিক আছে, তখন তারা একটু সফট হলো। তো এই বিষয়ে স্যার কি বলবেন, যে আমরা তো অনেক মোটিভেশন দিচ্ছি, অনেক ট্রেন আপ করাচ্ছি, কিন্তু আলটিমেটলি মেইন জায়গাটায় কিন্তু স্যার কাজ হচ্ছে না। কারণ ভিতরেই যদি স্যার আসলে এরকম সমস্যাটা থেকে থাকে, তাহলে আমরা কাকে বলবো? এবং একজন টিআইবি হেড হিসেবে স্যার আপনাকে আমি এই প্রশ্নটা করছি যে এই জায়গাটা থেকে একটা পার্সনের কি করা উচিত বলে আপনি মনে করেন, যদি একটু বলতেন। জি স্যার, ধন্যবাদ। ধন্যবাদ। প্রথমে বলতে চাই যে এটা তো সম্পূর্ণ একটা অনৈতিক কাজ। এটা করা কোনোভাবেই ঠিক না, কোনো অর্গানাইজেশনের এটা করা ঠিক না। বিকজ আমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা সবসময় ট্রান্সপারেন্ট থাকা উচিত, এবং যে যোগ্য ব্যক্তি সেই তাকেই আসলে আলটিমেটলি সিলেক্ট করা উচিত। কিন্তু এখন দেখা যায় কি যে দুর্নীতিটা আমাদের দেশে যেটা হয়েছে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে। সো এটা ওভারনাইট এটা আমাদের এটা কন্ট্রোল করা আমাদের পক্ষে সম্ভব হবে না। তবে আস্তে আস্তে এই জিনিসগুলো আগে আগে কিন্তু মামা চাচার জন্য চাকরি হতো অনেক বেশি, আজকাল কিন্তু কমে গেছে। আপনি দেখবেন যে আজকাল কিন্তু যারা স্কিলড লোকদের কিন্তু চাকরি বেশি হয়। মামা চাচার জোরে চাকরিটা একটা সময় হয়েছে, বাট এখন যারা এমপ্লয়ার তারা বুঝতে পেরেছে যে আসলে আমার স্কিল লোকটাই দরকার, কারণ যোগ্য লোকটাকে আমাকে দরকার। তবে হ্যাঁ, দুই একটা প্রতিষ্ঠানে যে এরকম হয় না তা না, হয়। দুর্নীতি সব জায়গায় আছে, আমরা দুর্নীতি নিয়ে কাজ করছি, তো টিআইবি দুর্নীতি নিয়ে কাজ করে। সো আমরা দেখি যে অনেক জায়গায় এরকম দুর্নীতি হয়, বাট এটা কখনোই ঠিক না। তবে আপনি যেটা করেছেন, আপনাকেও তথ্য প্রমাণ ছাড়া কিন্তু আপনি কখনো কাউকে অভিযোগটা দিতে পারেন না। আপনার কাছে যখন তথ্য প্রমাণ থাকবে, আমরা হয় কি আমরা আইনের, যখন আমরা আইনের কথা বলবো, আপনি ধরেন একজন লোককে খুন করেছেন, সেটা যদি আপনি আদালতে কি প্রমাণ করতে না পারেন, তাহলে কিন্তু আপনি মানে আপনার যারা বিপক্ষে মামলা করবে তারা কিন্তু প্রমাণ করতে হবে যে আপনি খুন করেছেন, আদারওয়াইজ কিন্তু আপনার কোনো শাস্তি হবে না। সো আপনি যখন অভিযোগ দিবেন কারো বিপক্ষে, অবশ্যই প্রপার ডকুমেন্টেশন লাগবে, আপনার প্রমাণ লাগবে। তথ্য প্রমাণ ছাড়া আপনি কোথাও অভিযোগ দিতে পারবেন না। তবে যে ঘটনাটা আপনি বলেছেন সেটা অবশ্যই অনাকাঙ্ক্ষিত, এরকম হওয়া উচিত না। তবে কোথাও কোথাও যে হচ্ছে এটা আমরা জানি, বাট আমরা আশা করব যে সবাই সব অর্গানাইজেশনে আস্তে আস্তে আমাদের টিআইবি এর মতো ট্রান্সপারেন্সিটা বজায় রাখবে। আমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা খুবই রোবাস্ট এবং খুবই ট্রান্সপারেন্ট। সো আশা করি অন্যরাও এটা ফলো করবে, এবং আমরা কিন্তু অন্যদেরকে অ্যাডভোকেসি করি। আমি কিছুদিন আগেও একটা অর্গানাইজেশনকে ট্রেনিং করিয়েছি, জার্মান ডক্টরস, তাদেরকে এইচআর কিভাবে তারা চালাবে, কিভাবে রিক্রুট করবে। সো আমরাও কিন্তু বিভিন্ন অর্গানাইজেশনকে এরকম অ্যাডভোকেসি করি, ট্রেনিং দেই, যে তাদের সিস্টেমটাকে যারা ডেভেলপ করে। সো আমরা আশা করি আস্তে আস্তে বাংলাদেশে এটা ডেভেলপড হবে এবং এই সমস্যাটা থাকবে না। ধন্যবাদ স্যার আমি একটু বলি স্যার, আপনি যদি আমাকে অনুমতি দেন, আপনার সাথে আমি পার্সোনালি আমার কাছে সবকিছু আছে, স্ক্রিনশট আছে, আমি একটু পার্সোনালি আপনার সাথে স্যার শেয়ার করতে চাচ্ছিলাম এই বিষয়টা। না, আমি তো কিছু করতে পারবো না, আমার ওই অর্গানাইজেশনের তো আমি কেউ না, তাই না? ওই অর্গানাইজেশনের যদি কোনো গভর্নমেন্ট বডিকে আপনি স্যার অনুমতি দেন, আমি আপনাকে শেয়ার করতে পারি এখানে এই প্ল্যাটফর্মে স্যার। না না, এখানে শেয়ার করার দরকার নেই, আমি শেয়ার করতে বলছি না। আমি বলছি যে আপনি প্রপার অথরিটির কাছে যেতে হবে। আজকে আমাদের কাছে শেয়ার করতে লাভ নাই। আপনি যেই প্রতিষ্ঠানে বিবাহিত হয়েছেন, আপনি স্যার প্রপার অথরিটি স্যার। না না, আমি তো ওই অর্গানাইজেশনে কেউ না, আমি তো ওই অর্গানাইজেশনে কেউ না, আমি তো আপনাকে সলিউশনটা দিতে পারবো না।
না ঠিক স্যার, আছে? ওই অর্গানাইজেশনেরই হয়তোবা স্যার আপনি বড় একটা পর্যায়ে আছেন স্যার। তাহলে সেটা আমরা পরে কথা বলি, এই প্ল্যাটফর্মের কথা না বলি। দ্যাটস ওয়াই স্যার ঠিক আছে, আজকে এই মানে এরকম একটা অপরচুনিটি। আমরা তাহলে এই জি, প্ল্যাটফর্মের কথা থ্যাংক ইউ না স্যার। বলি তাহলে। জি, আসসালামু আলাইকুম। ওখানে প্রপার চ্যানেলে আপনি অভিযোগ করেন, এখন অভিযোগ করার কিছু চ্যানেল আছে। হ্যাঁ, আমাদের অভিযোগ করার অনেকগুলো চ্যানেল আছে। সো প্রপার অথরিটির কাছে প্রপার চ্যানেলে যদি আপনি অভিযোগটা করেন, অবশ্যই প্রতিকার পাবেন। ঠিক জি, আছে, থ্যাংক নেক্সট ইউ সো মাচ স্যার। নেক্সট কে আছেন? আর কোন প্রশ্ন? তাহলে কি আমরা স্যার, আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। আসসালামু আলাইকুম, আমি হচ্ছে মহসিন। তো আমি আপনাকে অনেক আগে থেকে ফলো করি আপনার ফেসবুকে প্লাস লিঙ্কডইন এ। আপনার একটা বই যেটা ক্লাসরুম টু কর্পোরেট, এটাও আমি এটা থেকে আমি অনেক কিছু শিখেছি, বিশেষ করে Thank you. লিঙ্কডইন এর মধ্যে আমি অনেক ইমপ্রুভ করেছি বইটা নেওয়ার পরে। তো এখন আমার একটা প্রশ্ন ছিল, এটা হচ্ছে মানে আমি টিম ওয়ার্ক করার পরে আমার পারফরমেন্স নিয়ে আমি ফিডব্যাকটা কিভাবে আমি আমার টিমমেট প্লাস হচ্ছে টিম লিডারের কাছে চাইতে পারি। তো এই ক্ষেত্রে যদি আমার পারফরমেন্সটা লো হয়ে যায়, তখন এই ক্ষেত্রে আমি এটা নিজের মধ্যে কিভাবে ইতিবাচক ভাবে নিতে পারি ওদের ফিডব্যাকটা। আপনি যদি নিজে উপলব্ধি করতে পারেন খুব ভালো, যদি উপলব্ধি না করতে পারেন সেটা হচ্ছে আপনার যে আদার্স টিম মেম্বার আছে বা টিম লিডার যে থাকবে সেই কিন্তু আইডেন্টিফাই করবে। কারণ টিম লিডারের একটা দায়িত্ব, অন্যতম দায়িত্ব হচ্ছে তার প্রত্যেকটা টিম মেম্বাররা ঠিকভাবে কাজ করছে কিনা, সবাই ঠিকভাবে পারফর্ম করছে কিনা, কারো কোথাও সমস্যা আছে কিনা সেগুলো আইডেন্টিফাই করা। হ্যাঁ, সো আপনি যদি নিজে বুঝতে পারেন খুবই ভালো, আপনি টিম লিডারের সাথে আলাপ করবেন কিভাবে সলিউশন করা যায়। আর যদি আপনি বুঝতে না পারেন, অবশ্যই আপনার টিম লিডার সেটা আইডেন্টিফাই করে আপনাকে জানাবে। তখন আপনি টিম লিডারের সাথে বসবেন, বসে আপনি আপনার যে দুর্বলতাটা আছে সেটা আপনি জানতে চাইবেন যে আমার কোথায় সমস্যা হচ্ছে, আমি কিভাবে ইমপ্রুভ করতে পারি। সেই টিম লিডার তখন আপনাকে সলিউশনটা দিবে, আপনার প্রবলেমটা বুঝে সেইভাবে আপনাকে সলিউশনটা দিবে। থ্যাংক ইউ। ধন্যবাদ। আরেকটা কথা হচ্ছে মানে আমি হচ্ছে মানে ধরেন টিম লিডারকে কোনো প্রশ্ন করবো, তখন হচ্ছে নিজের মধ্যে একটা ভয় কাজ করে, তারপর হচ্ছে হাত কাঁপি শুরু হয়ে যায় আর কি, এরকম একটা। তো এটা কিভাবে কাটাতে পারি? না, এটা প্রথম প্রথম হতেই পারে, কিন্তু আপনার যদি কমিউনিকেশন স্কিলটা আপনি ভালোভাবে ডেভেলপ করতে পারেন, কারণ তার মানে বোঝা যাচ্ছে যে আপনি কমিউনিকেশনে উইক আছেন। কমিউনিকেশন স্কিলটা যা প্রপারলি আছে তার মধ্যে সেই ভয়টা থাকার কথা না। হ্যাঁ, আপনি অবশ্যই যদি আপনার ফিডব্যাকটা কনস্ট্রাকটিভ হতে হবে বা আপনার যে প্রশ্নটা করবেন সেটা কনস্ট্রাকটিভ প্রশ্ন হতে হবে। যদি যৌক্তিক প্রশ্ন হয়, অবশ্যই টিম লিডার আপনাকে সাপোর্ট করবে এবং ভয় পাওয়ার এখানে কিছু নাই। হ্যাঁ, সবাই আমরা একসাথে কাজ করি, আমরা একটা টিমের মেম্বার। সো আশা করি এখানে ভয় পাওয়ার কিছু নাই, আপনি সাহস নিয়ে বলে ফেলবেন, একবার বললে দেখবেন যে আপনার ভয় কেটে যাবে। থ্যাংক ইউ। জি, আর কেউ আছেন? স্যার, স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, একজন করে আমরা ইয়ে করি। জি বলেন। স্যার আমি বলতে দিয়েছিলাম। জি বলেন, আপনি বলেন। স্যার আমার কোয়েশ্চেন হচ্ছে যে একটা টিম ওয়ার্ক যখন আমরা করি, তো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স একটা, সেটা হচ্ছে যে আমি একটা টিম যখন আমি লিড করেছিলাম, তো এমন ছিল যে একটা টিম মেম্বার আমার পুরো টিমটাকে লাইক নষ্ট করতেছিল। কিভাবে? যেমন সবাই ঠিক মতোই কাজ করতেছিল, কিন্তু ওই একটা টিম মেম্বার সবাইকে মানে এমন এমন কথা বলতো যাতে মানে আমার পুরো টিমটাই নষ্ট করার পর্যায়ে ছিল। তো বিষয়টা হচ্ছে যে প্রথমে তাকে কাউন্সিলিং করেন, তার সাথে বসেন যে কেন সে এটা করছে, তার প্রবলেমটা কি, কেন তার জন্য আমাদের কাজ হ্যাম্পার হচ্ছে, অন্য টিম মেম্বারের ডিমোটিভেট হচ্ছে। তার সাথে একবার দুইবার বসেন, আলোচনা করেন, তাকে গাইড করেন। যদি সে তারপরেও ঠিক না হয়, তাহলে আপনার টিমের স্বার্থে কিন্তু আপনি প্রয়োজন হলে তাকে চেঞ্জ করে ফেলেন। যদি দেখেন যে কোনো কিছুতেই কাজ হচ্ছে না, তাকে একবার দুইবার তিনবার কাজ হচ্ছে না, তখন আপনি তাকে ইয়ে করতে হবে, তাকে চেঞ্জ করে ফেলতে হবে। না হলে কিন্তু আপনার টিমে তাকে ওই চেঞ্জের কথাটা কিভাবে বলবো, কিভাবে বললে ভালো হয়? প্রথমত তাকে রিটেন আপনি দিবেন যে যে তোমার এই সমস্যা পাওয়া গেছে, মানে শোকজ যেটাকে আমরা বলি, কারণ দর্শানোর নোটিশ দিতে পারেন প্রথমে একটা, যে তোমার বিরুদ্ধে এই অভিযোগ আসছে, তুমি তোমার কারণ কেন তোমার মানে তোমার অবস্থান ব্যাখ্যা করো এবং কেন তোমার বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব না। তখন সে একটা কারণ দিবে, যদি কারণটা খুব স্যাটিসফাইড না হয়
তখন তাকে বলতে হবে যে একটা সময় দিতে পারেন, যে 1 সপ্তাহ বা 1 মাস সময় দিতে পারেন, যে আমরা যদি দেখি যে তোমার মধ্যে এই ধরনের আচরণ আবারও দেখা যাচ্ছে, একই ঘটনা আবারও ঘটছে, তাহলে কিন্তু আমরা তোমাকে আর রাখতে পারবো না, তোমাকে আমরা টিম থেকে বাদ দিয়ে দিব। সেটা লিখিত ভাবে তাকে জানাবে। তারপরে তাকে আবার ইভালুয়েশন করলেন 1 সপ্তাহ বা 1 মাস পরে, যদি দেখেন যে তার সমস্যার সমাধান হয়নি, তখন তাকে বাদ দিয়ে দিবে, লিখিত ভাবে বাদ দিবে। তাকে 2-1 বার সুযোগ দিবে। জি স্যার, থ্যাংক ইউ। যে আর কেউ? জি স্যার, আমি কোশ্চেন করতে চাচ্ছি। জি বল। স্যার, আমরা যখন মানে প্রফেশনাল লাইফে যাব, তখন নিজেকে ট্রেন আপ করার জন্য, এখন আমি মানে গ্রাজুয়েশন কমপ্লিট করি নাই, মানে আর এটাই লাস্ট ইয়ার, তো আমি কিভাবে নিজেকে প্রিপেয়ার করতে পারি? আপনি কোন বিষয়ে জানতে চাচ্ছেন স্পেসিফিকলি আমাকে বলেন, যে কোন বিষয়ে আপনি প্রিপেয়ার করতে যাচ্ছেন, আমি বুঝতে পারিনি। জি স্যার, আমি কোন কোন স্কিল মানে কমিউনিকেশন স্কিল, সফট স্কিল কোনগুলো বেশি ডেভেলপ করলে ভালো হবে, এগুলো যদি বলতেন। আচ্ছা, প্রথমত হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিলটা তো লাগবেই। তারপরে আপনার যে এখন কিন্তু টেকনোলজির যুগ, টেক সেভি হতে হবে আপনাকে। বেসিক যেগুলো সেগুলো আপনার সেটা জানতে হবে, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এগুলো আপনাকে জানতেই হবে, এবং শুধু জানা না, এক্সপার্ট হতে হবে। দেন আপনার মধ্যে যেটা বললাম যে টিম ওয়ার্কটা লাগবে, লিডারশিপ কোয়ালিটিটা লাগবে, এবং আপনি যেন মানে আপনি যেই লাইনে যেতে চান, যেই সেক্টরে কাজ করতে চান, সেই সেক্টরের যে বেসিক ট্রেনিং গুলো আছে, সেই সেই বিষয়ে আপনাকে ট্রেনিং নিতে হবে। যেই বিষয়ে আপনার উইক আছে, যদি কেউ এক্সেল উইক থাকে, এক্সেল আপনাকে ট্রেনিং নিতে হবে। যদি কেউ কমিউনিকেশন স্কিলে উইক থাকে, ইংলিশে রিটেন রাইটিং এ উইক থাকে, তাকে সেই ট্রেনিং এর মাধ্যমে সেই স্কিলটাকে ডেভেলপ করতে হবে। সো আপনি কোন সেক্টরে যাবেন সেটা আগে ডিফাইন করতে হবে, সেইটার উপর ডিপেন্ড করে আপনার ওই সেক্টরে যেই স্কিল গুলো প্রয়োজন হয়, সেই স্কিল গুলো আপনার মধ্যে ডেভেলপ করতে হবে। থ্যাংক ইউ। জি স্যার, কর্পোরেট সেক্টরে যদি আমি যেতে চাই, তাহলে কোন এখন আপনি কি মার্কেটিং এ যেতে চান, না এইচআর এ যেতে চান, না ফাইন্যান্সে যেতে চান, সেটা আপনাকে ডিফাইন করতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা সেক্টরের জন্য আলাদা আলাদা স্কিল লাগে। এইচআর এক ধরনের স্কিল লাগে, আপনার ফাইন্যান্সে এক ধরনের স্কিল লাগে, মার্কেটিং এক ধরনের স্কিল লাগে। তো কমন স্কিল গুলো হচ্ছে কমিউনিকেশন স্কিল, আপনার লিডারশিপ কোয়ালিটি, আপনার টিম ওয়ার্ক, এবং যে বললাম যে কম্পিউটার স্কিল গুলো, এগুলো আপনার লাগবে মাস্ট, যেই সেক্টরে কাজ করেন, এগুলো আপনাকে ডেভেলপ করতে হবে। জি স্যার, ধন্যবাদ। আর কেউ আছেন? থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফিজ। স্যার, আমার একটু কথা ছিল। আসসালামু আলাইকুম। আহ, আগামীকাল তো আমি জি স্যার, আগামীকাল আমি তো জয়েন করতে পারছি না, আমি রেজিস্ট্রেশন করেছিলাম। তো আমার সার্টিফিকেট দুটোকে আমি অনলাইনে বা কুরিয়ারের মাধ্যমে যে আমাদের দেওয়ার কথা, টি শার্ট বা badge। আচ্ছা, আমরা কিন্তু রেজিস্ট্রেশন করেছিলাম, আপনারা বলেছিলেন যে মানে পরবর্তীতে কুরিয়ারের মাধ্যমে। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে স্যার, ধন্যবাদ। স্যার আসসালামু আলাইকুম। স্যার, আমার হলো কি লাস্ট টাস্কটা কমপ্লিট করা হয় না, এখন সময়ও তো নাই, আমি এখন কি করতে পারি? সার্টিফিকেট পাবো না স্যার, যেটা আজকের মধ্যে করতে না পারি? জি জি স্যার, আসবো আমি। জি জি।
ভিডিও তো এই জন্য আর কি একটু সমস্যা হচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম ভাইয়া।